দর্শক, গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ডিয়া স্টেডিয়ামে দুপুরের এই সময়টা প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড গরম থাকে। সানগ্লাস ছাড়া এখানে দাঁড়ানোই মুশকিল, রোদে দাঁড়ানোও বেশ কঠিন। এবং এই ধরনের ম্যাচের আগের দিন রবিবারে ম্যাচ, শনিবারে দুপুর থেকে এই ধরনেরই আবহাওয়া ছিল বলেই বাংলাদেশ স্কোয়াডের সবাই কিন্তু প্র্যাকটিসে আসেনি, বরং স্কোয়াডের অর্ধেক সদস্য প্র্যাকটিসে এসেছিলেন। গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে ছিলেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক ছিলেন, রিশাদ ছিলেন, পারভেজ হোসেন ইমন ছিলেন, তামিম ছিলেন, শেখ মেহেদী হাসান ছিলেন, রাকিবুল ছিলেন। একজন পেসারও আসেননি। টপ অর্ডারের যারা ব্যাটার আছেন, লিটন দাস কিংবা মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, তারাও কিন্তু আসেননি। তো ম্যাচের আগের দিন এটা অনেকটা প্রেডিক্টেবলই ছিল যে পেসাররা অন্ততপক্ষে আসবেন না, কারণ এই গরমে প্র্যাকটিস করে ইনজুরিতে পড়া, ডিহাইড্রেটেড হওয়ার কোনো দরকার বা প্রয়োজন আসলে নেই। এরপরও ম্যাচের আগের দিন একটা আবহ থাকে, সেই আবহের মধ্যেই প্রেস কনফারেন্স হয়েছে। প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশের যারা মাঠে এসেছিলেন তারা প্র্যাকটিসও করেছেন। প্রেস কনফারেন্স এবং প্র্যাকটিস দেখে ম্যাচ নিয়ে কি আভাস পাওয়া যাচ্ছে সেটা আমরা বলবো। দুই দলের একাদশ কেমন হতে পারে সেটা আমরা বলবো, এবং দুই দলের শক্তিমত্তার পার্থক্য বা কম্প্যারিজন করার পরে কোন দল আসলে এগিয়ে থাকবে সেটাও একটু হিসাব করার চেষ্টা করব। শুরুতেই বলি, বাংলাদেশের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে এসেছিলেন তাওহিদ হৃদয়। তিনি একটা কথা বলেছেন, ভারতকে হারালে ধামাকা হবে না কি হবে এত কিছু আমরা ভাবছি না, তবে আমরা হারাতে চাইবো, আমরা ভারতকে হারানোর জন্যই মাঠে নামবো। আরও একটা যেটা কথা তিনি বলেছেন যে ভারতের নবীন দল, খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা ছাড়া এই দল বলেই যে বাংলাদেশ ফেভারিট তেমনটা নয়। ভারতের যদি পূর্ণ শক্তির দল হতো সেটাকেও বাংলাদেশ হারানোর জন্যই মাঠে নামতো, এবং এই যে দলটা ভারত নামাবে রবিবারের ম্যাচে সেটাকেও বাংলাদেশ হারানোর জন্যই মাঠে নামবে। সুতরাং ম্যাচের আগের দিন তাওহিদ হৃদয়ের কথা এবং শুক্রবারে নাজমুল হোসেন শান্তর কথা, দুজনের কথার মধ্যে মিল আছে। দুজনই পজিটিভ কথাবার্তা বলেছেন, দুজনই আশার আলো দেখিয়েছেন। সেই আশার আলোটা কতটুকু, যে আশার আলোটা তারা দেখিয়েছেন সেটা তারা কতটুকু সফল করতে পারেন এটা কিন্তু আমরা জানতে পারবো রবিবারের ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে বা এদিনের প্র্যাকটিসে আমরা কি দেখলাম সেটা নিয়ে একটু কথা বলা দরকার। প্র্যাকটিসে কিন্তু দুজনেই এসেছিলেন, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তবে ইমন খানিকটা কম সময় ব্যাটিং করেছেন আর স্পিনারদের ব্যাটিং করেছেন। অন দ্য আদার হ্যান্ড তামিম কিন্তু থ্রোয়ারের বলে ব্যাটিং করেছেন এবং দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করেছেন, এবং গতকাল অর্থাৎ শুক্রবারও আমরা দেখেছিলাম তামিমের আগে ইমন ব্যাট করতে এসেছেন নেটে। সো এই বিষয়গুলো যেটা ধারণা দিচ্ছে সেটা হলো যে সম্ভবত প্রথম ম্যাচে তামিমকে সরিয়ে ইমনই ওপেন করতে নামবেন, এবং ইমন আর লিটনের একটা নতুন ওপেনিং জুটি হয়তোবা আমরা গোয়ালিয়রের এই নতুন মাঠে দেখতে পারবো। সেক্ষেত্রে বাংলাদেশের দুই ওপেনার হতে পারেন লিটন এবং ইমন। নম্বর 3-এ থাকতে পারেন কিন্তু নাজমুল হোসেন শান্ত। নম্বর 4-এ তাওহিদ হৃদয়েরই থাকা উচিত, তাওহিদ হৃদয়েরই থাকার কথা, আমার বিশ্বাস। নম্বর 4-এ হৃদয় খেলবেন। নম্বর 5-এ কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের থাকার কথা। নম্বর 6-এ থাকবেন জাকের আলী অনিক। নম্বর 8-এ থাকবেন কিন্তু রিশাদ। নম্বর 7-এ তাহলে কে থাকবেন এটা একটা বড় প্রশ্ন হতে পারে। নম্বর 7-এর জন্য দুজন কিন্তু এখানে দাবিদার আছেন, দুই মেহেদী, শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজ। এই দুজনের মধ্যে যে কোনো একজনই খেলবেন বলেই ধারণা পাওয়া গেছে। ক্যাপ্টেনও বলেছেন দুজন থাকায় ফ্লেক্সিবিলিটি আসে, দুজনের মধ্যে যে কোনো একজনকে কন্ডিশন এবং প্রতিপক্ষ বিবেচনায় নিবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে আমার মনে হয় রবিবারের ম্যাচে মেহেদী হাসান মিরাজই শেখ মেহেদীকে সরিয়ে একাদশের সুযোগ পাবেন। কারণ আছে কিছু, কারণটা হলো যে বারবার মিরাজের কথা বলা হচ্ছে, মিরাজকেই সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে তৈরি করার একটা চেষ্টা চলছে। এইসব দিক বিবেচনা করে মিরাজকে নিয়েই হয়তোবা বাংলাদেশ মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে একটা নতুন শুরুর চিন্তা করবে। সেক্ষেত্রে শেখ মেহেদীর বোলিংটা বাংলাদেশ কীভাবে পূরণ করবে, সেখানে দুই ওভার করে কিন্তু রিয়াদ আর মিরাজ দুজনই করতে পারেন, কারণ আমরা প্র্যাকটিসের দুদিনই দেখেছি রিয়াদ আর মিরাজ দুজনেই বোলিং করেছেন। ইনফ্যাক্ট রিয়াদ ব্যাটিং করার আগে বোলিংটা করেছেন, অর্থাৎ রিয়াদকেও বাংলাদেশ দল বোলার হিসেবে তৈরি করছে। তাই সম্ভবত শেখ মেহেদীকে স্যাক্রিফাইস করে মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ একাদশে নিতে চাইবে। 8 নম্বরে রিশাদ খেলবেন, যেমনটা বললাম। 3 জন পেসার খেলার কথা, পেসার আছেন 4 জন। 4 জনের মধ্যে আমার মনে হয় তানজিম হাসান সাকিবই বাদ পড়বেন। যদিও তানজিম হাসান সাকিব ওয়ার্ল্ড কাপে দারুণ পারফর্ম করেছেন, ইন্ডিয়ার এগেনস্টেও তিনি ভালো পারফর্ম করেন, বাট যেহেতু ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপে ডানহাতি ব্যাটারের সংখ্যা বেশি, তাই শরীফুল মুস্তাফিজ দুজন লেফটি বোলার থাকলে ভালো। আর তাসকিন আহমেদ পেস বোলিং ইউনিটের লিডার হিসেবেই তিনি হয়তোবা খেলবেন, এবং নেটে তিনি ভালোই করছেন। বাংলাদেশের একাদশটা তাহলে এমনই হওয়ার কথা। যারা বাইরে বসবেন তারা হলেন রাকিবুল হাসান, শেখ মেহেদী হাসান, তানজিম সাকিব এবং তানজিদ তামিম। আমার মনে হয় 4 জনকে রেখেই বাংলাদেশ বাকি 11 জনকে নিয়ে খেলতে নামবে।
মানে ইন্ডিয়ার একাদশ নিয়ে যদি একটু ধারণা দেওয়া হয়, ইন্ডিয়ার একাদশে কিন্তু দুজন রাইটি লেফটি ওপেনিং কম্বিনেশন আমরা দেখতে পারি, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন, এই দুজনই সম্ভবত ওপেন করতে নামবেন। নম্বর 3-এ থাকবেন সূর্যকুমার যাদব, নম্বর 4-এ কিন্তু থাকতে পারেন রিয়ান পরাগ, নম্বর 5-এ থাকতে পারেন রিঙ্কু সিং, নম্বর 6-এ থাকতে পারেন হার্দিক পান্ডিয়া, নম্বর 7-এ থাকতে পারেন শিবম দুবে, নম্বর 8-এ কিন্তু থাকতে পারেন ওয়াশিংটন সুন্দর, কারণ ওয়াশিংটনের বোলিংটা ভালো, ওয়াশিংটন ব্যাটিংও কিন্তু করতে পারেন। নম্বর 9-এ সেক্ষেত্রে রাবি বিষ্ণু থাকার কথা, দুজন পেসার খেলাবে ইন্ডিয়া, একজন অবশ্যই হবেন আর্শদীপ সিং, 2 নম্বর পেসার হিসেবে হর্ষিত রানা অথবা ময়ঙ্ক যাদব, দুজনের মধ্যে যে কোনো একজনকে নিতে পারে ভারত। তবে আমার মনে হয় প্রথম ম্যাচে ময়ঙ্ক যাদবকে ডেবিউ করে দেওয়া হবে না, সম্ভবত হর্ষিত রানাই খেলবেন দ্বিতীয় পেসার হিসেবে। সেক্ষেত্রে ইন্ডিয়ার দুজন পেসার থাকবেন হর্ষিত এবং আর্শদীপ, সাথে কিন্তু হার্দিক পান্ডিয়া থাকছেন এবং স্পিনারও অনেকগুলো থাকছে, রাবি বিষ্ণুই থাকছেন স্পিন করার জন্য এবং ওয়াশিংটন সুন্দর থাকছেন স্পিন করার জন্য। ওয়াশিংটনের জায়গায় বরুণ চক্রবর্তীকেও কিন্তু ভারত নিতে পারে এবং শিবম দুবে তিনিও কিন্তু পার্ট টাইম পেস বোলিংটা করতে পারেন, অর্থাৎ 6টা থেকে 7টা বোলিং অপশন নিয়ে কিন্তু ভারত মাঠে নামবে। মনে রাখতে হবে রিয়ান পারাগও বোলিং করতে পারেন। দুই দলের শক্তিমত্তা বিবেচনায় অবশ্যই ভারত এগিয়ে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই, এবং তার সাথে 25-30 হাজার দর্শকের যে একটা শক্তি সেটাও ভারতের সাথে যুক্ত হবে। ভারতের বোলিং লাইন আপে ভ্যারিয়েশন আছে, ভারতের ব্যাটাররা বাংলাদেশের ব্যাটারদের চাইতে বেশি ফায়ার পাওয়ার কনজিউম করে। সব মিলিয়ে বাংলাদেশ ভারত এই ফার্স্ট টি-20-তে অবশ্যই ভারত ফেভারিট হিসেবে মাঠে নামবে। তো বাংলাদেশে কি কোনো চান্স নেই? একটা চান্স আছে, সেটা হলো যে এই মাঠের যে অনিশ্চয়তাটা, মাঠে কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচ হয়নি। মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের 12টা টি-20 ম্যাচ হয়েছে, সেই 12টা টি-20 ম্যাচে 12টা টি-20 ম্যাচের মধ্যে 10টা ম্যাচে আগে ব্যাটিং করা দল 180-এর উপর রান করেছে, 2টা ম্যাচে, একটা ম্যাচে 150-এর কম, একটা ম্যাচে মাত্র 160-এর কম রান হয়েছিল। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে এই পিচও ব্যাটিং পিচ হবে। যদি ব্যাটিং পিচ হয় তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য আরও ভয়ের কারণ হতে পারে। বাট বাংলাদেশের হয়ে যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন তাওহিদ হৃদয়, তিনি বলেছেন তার কাছে মনে হয়েছে পিচটা খানিকটা স্লো এবং লো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা সুবিধা হতে পারে। সুতরাং পিচ কেমন হয় এটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। আদারওয়াইজ ইন্ডিয়াই বাংলাদেশের চাইতে ফেভারিট হয়ে মাঠে নামবে। এখনকার আবহাওয়া যেমন গরম, খেলাটা যেহেতু সন্ধ্যায় শুরু হবে, ওই সময় কিন্তু গরমের তেমন কোনো প্রকোপ থাকে না, ওই সময় প্লেয়ারদের গরমের সাথে তেমন হাঁসফাঁস করতে হবে না। সন্ধ্যা নামতেই এখানকার তাপমাত্রা বেশ খানিকটা কমে আসে, তবে দুই পাহাড়ের মাঝখানে হওয়ায় কিংবা খানিকটা উঁচু ভূমিতে হওয়ায়, আশেপাশে তেমন সমুদ্র না থাকায় এখানে কিন্তু কুয়াশার তেমন প্রকোপ আমরা দেখিনি। সন্ধ্যার পরে যে একটা ডিউয়ের ব্যাপার থাকে সেটা কিন্তু থাকে না। সুতরাং ব্যাটে বলে একটা ফেয়ার লড়াই হবে বলেই ধারণা করা হচ্ছে। সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকবে, তবে যদি কিন্তু হিসাব মেলাতে পারলে বাংলাদেশ ম্যাচে এগিয়ে যেতে পারবে, ম্যাচে একটা জয়ও পেতে পারে। বাংলাদেশের এই গোয়ালিয়রের প্রথম ম্যাচে জয় পাওয়া বেশ কঠিন, কিন্তু অবশ্যই অসম্ভব নয়, কারণ অ্যাজ উই অলওয়েজ সে ক্রিকেট ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনিটি। তেমনই আনসার্টেন কোনো ঘটনা রবিবারে ঘটুক, বাংলাদেশ এই 3 ম্যাচের টি-20 সিরিজে ভালো একটা শুরু করুক, সেই প্রত্যাশাই আমরা রাখবো, এবং আমি নিশ্চিত আপনারা যারা দর্শকরা আছেন আপনারাও সেই প্রত্যাশাই রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশ বিদেশের ক্রিকেটের সবশেষ খবর জানতে হলে ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, রোদ থেকে একটু ছায়া যাওয়া খুব জরুরি।